আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এইচএসসির আইসিটির নতুন আরেকটি ক্লাসে। আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। চতুর্থ অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো, এসটিএমএল জিনিসটা আসলে কি, এসটিএমএল কে আবিষ্কার করেন, এসটিএমএল এর সিনট্যাক্সটা কেমন হয়, এসটিএমএল কোড করলে সেটার গঠনটা কেমন হয়। তাছাড়া আমরা দেখেছিলাম আমাদের যে গুরুত্বপূর্ণ যে ট্যাগগুলো আছে, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ এবং ফরম্যাটিং ট্যাগ যতগুলো আছে সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। বিগ ট্যাগ, স্মল ট্যাগ, সুব ট্যাগ, সাব ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইএম ট্যাগ, আইএনএস ট্যাগ সবই কিন্তু আমরা দেখেছি। তাছাড়া ডিইএল, ওটাও আমাদের হচ্ছে ফরম্যাটিং ট্যাগের মধ্যে পড়ে, সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ম্যাক্সিমাম বোর্ডেই এই টাইপ থেকে প্রশ্ন আসবেই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে একটা টাইপ না, মোটামুটি তিনটা টাইপ নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। একটা হচ্ছে আমাদের হাইপারলিংক, আরেকটা হচ্ছে আমাদের ইমেজ এবং হচ্ছে লিস্ট। তো বুঝতেই পারছো খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই সবগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখো। পরবর্তীতে যখন তোমার এই জিনিসগুলো, এই টপিকগুলো যেগুলো আমি বললাম, এগুলো যদি তোমার রিভিশন দিতে হয়, তাহলে কিন্তু তুমি রিভিশন দিতে হলে তুমি কিন্তু এটাকে বলে ভিডিওটা শেয়ার করে রাখলে পরবর্তীতে এটা দেখে তুমি হচ্ছে ক্লাসটা করে নিতে পারবে। আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো অবশ্যই, যারা হচ্ছে এইচএসসি 2025-26 সবাইকে মেনশন করে রাখো, কারণ আমরা বেসিক জিনিসগুলোই কিন্তু আসলে জানতেছি। তো যারা এখনো শেয়ার করো নাই, অবশ্যই দ্রুত ক্লাসটা শেয়ার করে রাখো। আর ফ্রেন্ডদের অবশ্যই মেনশন করে দাও, সবাই দ্রুত ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমার কথা সবকিছু ক্লিয়ার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ওকে, জেবা ইসলাম সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কারণ আমরা বেসিক জিনিসগুলোই কিন্তু আসলে জানি। আচ্ছা, আমার সাথে যুক্ত হয়ে গেছে, অনেকে যুক্ত হয়ে গিয়েছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি সুমন হোসাইন, তারপরে হচ্ছে লাসিন মিয়া, খন্দকার, মাকসুজ্জামান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা করো মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ তোমাদের অনেক 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 বেশি হেল্প হবে। আলাইনা আইরাম, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা আমি তোমাদেরকে আবারও বলে রাখছি। সেই জিনিসগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আমাদের প্রথমে আমরা ইমেজ সম্পর্কে দেখব, ঠিক আছে, ইমেজ ট্যাগ সম্পর্কে। তার পরবর্তীতে আমরা হাইপার লিঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, তোমার কোনো না কোনো একটা জায়গায় আসবে এই হাইপার লিঙ্ক, অর্থাৎ এ ট্যাগের হিসাব নিকাশ। তাছাড়া আরেকটা আছে এই দুটো থেকে একটু বড় টপিক, সেটা হচ্ছে আমাদের লিস্ট, ঠিক আছে, LIST। তো এগুলা থেকে কত রকমের কঠিন প্রশ্ন করতে পারে, করুক তারা, কোনো সমস্যা নেই, আমরা সব রকমের প্রশ্ন ইনশাল্লাহ আজকে সমাধান করব। তো প্রথমে আমরা যদি একটু দেখি আগের ক্লাসের কথা, আশা করি তোমরা আগের ক্লাসটা সবাই করেছো। এখন আমরা এগুলা হচ্ছে থিওরি আমরা আলাদা আলোচনা করব, সমস্যা নেই। থিওরি আমরা পরে পড়বো। আমাদের বেশি দরকার হচ্ছে কোডিং, HTML এর কোডিং। সেই কোডিং গুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই সবকিছু আলোচনা করা হবে তোমাদের, সমস্যা নাই, এই থিওরি গুলো আলোচনা করে ফেলবো আজকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের টিং 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 টিং, এই যে এই টপিকটা, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের হাইপারলিংক, ইমেজ, লিস্ট এন্ড হচ্ছে ওয়েবসাইটে বাংলা দেখানো। সময় থাকলে আমরা ওয়েবসাইটে বাংলা দেখাই কিভাবে সেটাও ইনশাল্লাহ দেখাই দেব, ঠিক আছে। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলেই হবে। তাহলে ইনশাল্লাহ তোমার এই টপিকগুলো থেকে প্রশ্ন তো আসবে, 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে। আর প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে, এটাও তুমি 100% শিওর থাকো যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, তো এখন ওয়ালাইকুম আসসালাম রুবি। আচ্ছা, তো এখন আমি যেটা আলোচনা করব সর্বপ্রথম সেটা হচ্ছে ইমেজ সম্পর্কে আলোচনা করি। ইমেজ নিয়ে যত রকমের প্রশ্ন আসে, সব রকমের প্রশ্ন আজকের ক্লাসে শেষ হবে, সব রকমের প্রশ্ন বলে রাখছি। তো ক্লাসটা শেয়ার করে রাখো,
পরবর্তীতে তুমি রিভিশন দিতে পারবা ভালোভাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা যদি একটু খেয়াল করো, যে ইমেজ আসলে কি। ইমেজ হচ্ছে ছবি, ঠিক আছে, ছবি যুক্ত করা। ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখে থাকি, তাই না? তো এই বিভিন্ন ধরনের যে ছবি দেখে থাকি আমরা, এই ছবিকে আমরা যুক্ত করব। তো ওয়েবসাইটে যদি আমরা ছবি যুক্ত করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস ফলো করতে হবে, কোন কোন ট্যাগ ইউজ করতে হবে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমি বলে রাখি, ওয়েবসাইটে যদি আমরা ইমেজ যুক্ত করতে যাই তাহলে আমাদের ইমেজ ট্যাগ লাগবে, আর এই ট্যাগটাকে লেখা হয় আইএমজি দ্বারা। কি দ্বারা লেখা হয়? আইএমজি দ্বারা। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এই ট্যাগটাকে লেখা হয় এভাবে, আইএমজি। এই যে এই ট্যাগ, এটা দিয়ে হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ অ্যাড করা হয়। এই ট্যাগটা ব্রেক ট্যাগের মতো, অর্থাৎ এটা একটা এমটি ট্যাগ, এটার মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, অর্থাৎ ইমেজ ট্যাগের শেষের দিকে কোনো এরকম স্ল্যাশ আইএমজি থাকবে না। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু থাকবে না। তার মানে এটা একটা সিঙ্গেল ট্যাগ, ফাঁকা ট্যাগ, বা এটাকে আমরা বলতে পারি এমটি ট্যাগ। ওকে, তাহলে এখন কথা হচ্ছে ভাই, আমি আইএমজি লিখলে কি ছবি যুক্ত হয়ে যাবে? না, ট্যাগের নাম আইএমজি ঠিক আছে, বাট আইএমজি লিখলেই কিন্তু আমাদের ছবি যুক্ত হয়ে যাবে না। ছবি যুক্ত করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আইএমজির এই ইমেজ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট লিখতে হবে কিছু। তো যে অ্যাট্রিবিউটটা মাস্ট বি লিখতে হবে সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট। সেটাকে কি বলা হয়? এসআরসি। এই যে এস আর সব ছোট হাতের, এসআরসি, এটাকে আসলে বোঝায় সোর্স। অর্থাৎ তুমি যে ছবিটা যুক্ত করবা, ছবিটা সোর্স দাও। তুমি যে ছবিটা যুক্ত করবা সেই ছবিটা সোর্স এখানে দিতে হবে। তো ছবিটার সোর্স কি হবে বলো তো? ছবিটা সোর্স হবে, মনে করো তুমি যে ছবিটা যুক্ত করতেছো সেই ছবিটা হচ্ছে, ছবিটার নাম হচ্ছে river.jpg, river.jpg, ঠিক আছে, এটা হচ্ছে ছবির নাম। তো এখানে আমরা আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, আমরা মনে করি ছবির নাম যেটা সেটাই মনে হয় এখানে লিখতে হয়। আমাদের একটা ভুল কনসেপ্ট কি, যে ছবির নাম যেটা সোর্সের ভিতরে আমরা সেটাই লিখবো। নো, ছবির নাম যেটা সেটাই লিখবো, এই জিনিসটা আসলে ঠিক নয়। বাট আমাদের ম্যাক্সিমাম প্রবলেম আমরা এইভাবে সমাধান করে ফেলতে পারি। তাহলে ভাই সোর্সের মধ্যে কি লিখবো? সোর্সের মধ্যে ওই ছবির লোকেশনটা দিতে হয়, ঠিক আছে, ছবির নাম না। তো সোর্সের মধ্যে কি, ছবির লোকেশন, ছবিটা কোথায় আছে, কোন ফোল্ডারে আছে, ওই ফোল্ডারের লোকেশন দিতে হয়। তো আগে এরকম লোকেশন টাইপের প্রশ্ন আসতো না। আগে বলতো না যে আচ্ছা ওই ফোল্ডারের ভিতরে ওই ছবি আছে তাহলে ছবিটা যুক্ত করো, এরকম প্রশ্ন আসতো না। বাট ইদানিং এরকম প্রশ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে, বলা থাকে ওই রকম একটা ফোল্ডারের ভিতরে ওই ছবি আছে, সেই ছবি যুক্ত করো। তো ফোল্ডারের কথা বলে দিলে লিখতে হয় একটু অন্যভাবে, সেটা আমরা একটু পরে দেখবো। আমরা এখন বেসিক জিনিসটা আগে দেখি। এখন যদি তোমাকে বলে river.jpg, এই ছবিটা যুক্ত করো, তাহলে তুমি জাস্ট এখানে এই river.jpg এতটুকু লিখে দিলে হবে, river.jpg, এতটুক জিনিস লিখে দিলেই কিন্তু তোমার ছবি যুক্ত করা হয়ে গেছে। এতটুক জিনিস লিখলে তুমি ওয়েবসাইটে ছবি যুক্ত করতে পারবা, ইমেজ ট্যাগ শেষ। ছবি এভাবে যুক্ত করে, আর কিছু নাই। এখন কথা হচ্ছে ভাই, এটার এই ছবিকে এতটুকু ইমেজ ট্যাগের হিসাব নিকেশ এতটুকু শিখলেই হবে না, এটার আরো কিছু আমাদের হচ্ছে জানতে হবে। আরো কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো দিয়ে এরকম সরাসরি শুধু river.jpg ছবি অ্যাড করে দাও, এত সহজ প্রশ্ন এখন আসে না। তো আর কি কি আছে? আর কি কি আছে, প্রথমেই আমাদের যেটা জানতে হবে, ছবির সাইজ বলে দেয়, ঠিক আছে। তুমি যে কোনো মাপের ছবি অ্যাড করলে হবে না, বলে দেয় আপনি river.jpg ছবিটাই অ্যাড করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু ছবিটার সাইজ যেন হয় 300x200। এখন প্রশ্ন হচ্ছে ভাই 300x200 এই জিনিসটা আসলে কি? 300x200 এই জিনিসটা আসলে কি? দেখো একটা ছবি দেখতে কিরকম হয়, এটা মনে করো একটা ছবি, তাই না, এরকম হয়। তো এই প্রথম যে 300, এই 300 দ্বারা ছবিটার উইথ বুঝায়। উইথ, উইথ মানে এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এটা, ঠিক আছে, প্রস্থটা বা প্রশস্ত কতটুকু, উইথ। তার মানে উইথ হচ্ছে আমাদের 300 ওই ছবিটার, আর এই 200 যেটা সেটা হচ্ছে হাইট, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে 200। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে উইথ কি জিনিস আর হাইট কি জিনিস। তো এইরকম ভাবে বলে দিতে পারে যে 300x200, আবার এমনও বলতে পারে যে ছবিটার উইথ 300 এবং হাইট 200। এভাবে বললে তো ভালো। আর যদি এভাবে বলে দেয়, প্রথম মানটাকে ধরবা তুমি উইথ, আর দ্বিতীয় মানটাকে ধরবা তুমি হাইট, এটা যেন মনে থাকে, দ্বিতীয় মানটাকে আবার উইথ ধরতে যায় না। তার মানে আমরা বুঝতে পেরেছি আমরা যে ছবিটা অ্যাড করবো river.jpg সেটা 300x200 সাইজের। আচ্ছা, আমি এটাকে আরেকবার একটু লিখে আর একটু সুন্দর করে, এখানে ফন্টের কালারটা একটু বেশি হয়ে গেছে।
ওকে, ঠিক আছে। তো কি ছবি, মনে করো প্রশ্ন আসছে যে আপনি রিভার ডট জেপিজি এই ছবিটা যুক্ত করেন, যে ছবিটার সাইজ হচ্ছে 300x200 সাইজের ছবি, 300x200 সাইজের ছবি, এই ছবিটা আপনি যুক্ত করেন। আচ্ছা, এই ছবিটা আমি যুক্ত করব, কোনো সমস্যা নাই। এখন ছবিটা যে যুক্ত করব, ছবিটা যুক্ত করার জন্য আমরা জানি, আমি আবার শুরু থেকে লিখতেছি, ভালো করে খেয়াল করো যারা আগে মিস করছো। আইএমজি ট্যাগ লিখবো, ট্যাগ একটাই আইএমজি ট্যাগ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখবো, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমি লিখবো আমাদের ছবিটার নাম, ঠিক আছে, রিভার ডট জেপিজি, RIVER রিভার ডট জেপিজি, ছবিটার নাম লিখে ফেললাম, শেষ। এতটুক দিলে ছবি যুক্ত হয়ে যাবে। কিন্তু এই ছবির উইথ আর হাইট দেওয়া আছে, এখন আমরা উইথ হাইট লিখবো। উইথ হাইট কিভাবে লেখে দেখো, তুমি যখন ছবিটা যুক্ত করবা, ডাবল কোটেশন এখানে শেষ করবা, ছবি যুক্ত হয়ে গেছে। এবার ডাবল কোটেশন শেষ করার পরে তুমি আবার এখানে WIDTH এটা লিখতে হবে, এটা লিখে আমরা একটা সমান চিহ্ন দিব, ঠিক আছে, উইথ। তাহলে উইথ কত বলতো, ওই যে প্রথমটা হচ্ছে উইথ, আমি বলে দিছিলাম যে 300, প্রথমটা হবে উইথ, তার মানে এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি 300 লিখে দিব, শেষ, উইথ অ্যাড করা শেষ। এরপরে 200, এই 200 কে বলা হয় হাইট, ছবির হাইট। তাহলে ছবির হাইট যেহেতু 200, তার মানে আমি এখানে আরেকটা স্পেস দিয়ে এখানে লিখবো HEIGHT হাইট, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব 200, শেষ। ছবির উইথ হাইট দিয়ে আমরা ছবিটা যুক্ত করে ফেললাম। এখন তোমরা আমাকে বলো, ছবি যুক্ত করাটা বুঝতে পেরেছো কিনা? আইসিটি 4th চ্যাপ্টারের বেসিক ক্লাস না, এটা কোনো বেসিক ক্লাস না। এখানে আমি ইমেজটা একটা এমন ভাবে শেষ করব যে এর বাইরে থেকে আর কঠিন ভাবে ইমেজ দিয়ে প্রশ্ন আসতে পারে না, অর্থাৎ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যেই টপিক ধরবো সেই টপিক একদম খেয়ে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আইসিটি ক্লাসের পর্ব 2 নাম্বার পর্ব, ঠিক আছে, 2 নাম্বার পর্ব এটা। আগের পর্বে আমরা বেসিক HTML শিখেছিলাম, ট্যাগ কিরকম, সে কিরকম ট্যাগ হয়, তাছাড়া হচ্ছে ফরম্যাটিং ট্যাগ কিরকম হয়, সেগুলো হচ্ছে আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা ইমেজ ট্যাগ, হাইপারলিংক ট্যাগ, লিস্ট সম্পর্কে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। সবাই বুঝতে পেরেছে কিনা বলো? আর সবাই পরিচিত 25 এবং 26 সালের শিক্ষার্থী সবাইকে মেনশন করে দাও, আর ক্লাসটা শেয়ার করে রাখবো অবশ্যই। আচ্ছা, ওকে, ভেরি গুড। তানিশা আক্তার, সে অলরেডি টাইপ করে দিয়ে দিয়েছে, ভেরি ভেরি গুড। আপনি বুঝলে খুব সহজে বুঝি। রিয়ান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বুঝছি, লিমা আক্তার বলতেছে বুঝছি, ওকে লিমা আক্তার। এবার আসো, আর কি দিতে পারে, আর কি অ্যাড করতে পারে? আচ্ছা, আর আরেকটা যেটা অ্যাড করতে পারে ছবির মধ্যে, সেটা হচ্ছে প্রশ্নে বলে দিতে পারে যদি কোনো কারণে এই ছবিটা ওয়েবসাইটে না দেখা যায় তাহলে একটা লেখা দেখান। মাঝে মাঝে এমন হয় না যে আমরা মনে করো যে হচ্ছে আমাদের ইন্টারনেট স্লো থাকলে বা কোনো কারণে ওয়েবসাইট যখন আমরা রান করি বা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, মাঝে মাঝে ছবিগুলো, ওয়েবসাইটে যে ছবিগুলো আছে সেগুলো দেখায় না, ঠিক আছে, ছবিগুলো কিন্তু দেখায় না। তো ছবিগুলো না দেখাইলে কেমন জানি দেখা যায়, তাই না? বাট এমন যদি হতো যে ছবিগুলো যদি না দেখা যায়, ওই ছবিগুলোর দেখো একটা লেখা যেন থাকে, তো এই লেখাটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। অর্থাৎ মনে করো আমার ইন্টারনেটের সমস্যা বা সার্ভারে কোনো একটা সমস্যার কারণে আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, ওখানে একটা সুন্দর ফুলের ছবি ছিল, এখন কোনো কারণে ছবিটা দেখাচ্ছে না, লোড হচ্ছে না, নেট সাপোর্ট করতেছে না, এরকম কোনো একটা কারণে, তাহলে এখন ওই জায়গায় কেমন জানি সাদা হয়ে থাকবে, জিনিসটা সুন্দর লাগবে না। কিন্তু ওই জায়গায় সাদা হয়ে না থাকার বদলে যদি ওই জায়গায় লেখা থাকতো ফ্লাওয়ার ইমেজ, তার মানে আমি বুঝতাম ও আচ্ছা এখানে একটা ফুলের ছবি ছিল, মানে আমি এটা দেখে বুঝতাম ফুলের ছবি ছিল। এখন তোমাকে বলতেছে তুমি এরকম একটা ইমেজ অ্যাড করো, যেই ইমেজ যদি কোনো কারণে ওয়েবসাইটে লোড না হয় তাহলে লেখা দেখাবে কোনো একটা অল্টারনেটিভ টেক্সট। আমরা যেহেতু নদীর ছবি যুক্ত করতেছি রিভার ডট জেপিজি, তার মানে আমার ছবি যদি কারো ব্রাউজারে কোনো কারণে লোড না হয় সেখানে লেখা দেখাবে রিভার ইমেজ, তাহলে সে বুঝতে পারবে ও আচ্ছা এখানে একটা নদীর ছবি ছিল। এখন এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা যদি আমরা করতে হয় সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আরেকটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব। নতুন অ্যাট্রিবিউট কি? নতুন অ্যাট্রিবিউট, এই হাইটের পরে আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব, এই জায়গায় এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ALT। সবাই লিখে রাখো, সবাই দরকার কমেন্ট করে রাখো খাতা কাছে না থাকলে, ALT অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে, ALT। আচ্ছা, এই যে
এল টি, অল্ট, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে এবার তুমি যা লিখবে এখানে, তুমি যদি লেখা এখানে রিভার ইমেজ, তাহলে রিভার ইমেজ লেখা থাকবে, ঠিক আছে, আর ওয়াই ভি ই আর আই এম এ জি ই, ইমেজ, ঠিক আছে, ডাবল কোটেশন, শেষ। তার মানে এই হচ্ছে আমরা কিভাবে আমাদের ছবিটা যুক্ত করতে পারি। যদি আমরা আমাদের হাইট উইডথ দেওয়া থাকে তাও আমরা পারবো, তাছাড়া যদি আমাদের অল্টারনেটিভ টেক্সট দিতে হয় তাও কিন্তু আমরা এখন দিতে পারবো, ঠিক আছে। এখন বলো, ইমেজ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ইমেজ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? এভাবে ছবি যুক্ত করে, শেষ। এর থেকে আর কঠিন করে প্রশ্ন দেওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, আর একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে তোমাকে বলে দিল রিভার ডট ইমেজ ছবিটি মাই ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। এই ছবিটি মাই ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে, মাই ফোল্ডার এর মধ্যে আছে। এই যে এটা একটু অ্যাডভান্স মনে হতে পারে, দেখো ভালো করে খেয়াল করো। তোমাকে বলে দিল এখন যে এই যে ছবি যুক্ত করবা তুমি রিভার ডট জেপিজি, এই রিভার ডট জেপিজি ছবিটা মাই ফোল্ডার নামে একটা ফোল্ডারের মধ্যে আছে। এখন তুমি ছবি যুক্ত করো। এখন কি তুমি এই কোড করলে হবে? হবে না। তুমি তো বলবো কেন ভাই হবে না, আমি তো ছবির নাম তো রিভার ডট জেপিজি, আমি রিভার ডট জেপিজি দিলাম না। মনে রাখবা, সোর্সের মধ্যে ছবির নাম হয় না, সোর্সের মধ্যে হয় আমার এই ছবিটা কোন লোকেশনে আছে, কোন ফোল্ডারের মধ্যে আছে সেটা লোকেশন জানতে চায়, ঠিক আছে। শুধু নাম দিলে হবে না। তো নাম দিলে কখন হবে? যদি নর্মালি বলে দেয় রিভার ডট জেপিজি ছবিটি অ্যাড করো, তাহলে আমার আর তো এখানে কোনো ফোল্ডারের কথা উল্লেখ করে নাই, আমি এখানে আর কোনো ফোল্ডার অ্যাড করব না, তাই না? কোনো ফোল্ডারের কথা উল্লেখ করে নাই, আমি কোনো ফোল্ডার অ্যাড করব না। কিন্তু কিন্তু যদি কোনো ফোল্ডারের কথা উল্লেখ করে তাহলে কি করবে? যেমন এখানে ফোল্ডারের কথা উল্লেখ করছে, মাই ফোল্ডারের মধ্যে আছে, তাহলে এই ছবিটা যুক্ত করার নিয়ম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই ডাবল কোটেশনের ভিতরে ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুটা কি হয়ে যাবে দেখো, ভ্যালুটা হবে প্রথমে তুমি লিখবা ওই ফোল্ডারের নামটা, মাই ফোল্ডার, মাই ফোল্ডার, এরপরে একটা স্ল্যাশ দিবা, ঠিক আছে। এরপরে তুমি লিখবা হচ্ছে রিভার ডট জেপিজি, রিভার ডট জেপিজি, শেষ। বুঝতে পেরেছো? এরপর ডাবল কোটেশন শেষ, এই ডাবল কোটেশনটা এখানে শেষ করো, আর বাকি যা আছে সবকিছু সেম থাকবে। তো কোন ফোল্ডারের ভিতরে যদি ছবি থাকে তাহলে ছবি যুক্ত করার নিয়ম হচ্ছে এটা। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? মাকসুদুজ্জামান ক্লিয়ার, ওকে, ভেরি গুড। ওকে ওকে ওকে, সবাই ক্লিয়ার? ওকে, সোজা হিসাব, ইমেজ ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, দেখো ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরপরে ইমেজ ট্যাগ অ্যাড করতে হলে প্রথমে সোর্স অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ইমেজটার লোকেশন দিতে হবে। যদি হাইট উইথ বলা থাকে, হাইট উইথ আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো দিতে হবে। অল্টারনেটিভ টেক্সট এটা দেওয়া ভালো, ঠিক আছে, এটা দিবা। আর যদি প্রশ্নে বলে দেয় তাহলে তো অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের ইমেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এবার আমরা চলে যাব হাইপার লিঙ্ক, ঠিক আছে। ইমেজের হিসাব নিকাশ শেষ, এখন আমরা চলে যাব হাইপার লিঙ্ক, ঠিক আছে। হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কটা আসলে কি? এই হাইপার লিঙ্কটা আসলে কি? এই হাইপার লিঙ্কটা হচ্ছে আমরা মাঝে মাঝে আমরা যদি দেখি কোনো ওয়েবসাইটে কোনো এক জায়গায় ক্লিক করলে অন্য এক জায়গায় চলে যায়, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। সোজা হিসাব, একটা বাস্তব এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখতে চাই যে ভাই লাইভ এক্সাম্পল দেখান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, লাইভ এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, মনে করো আমি যদি এখানে এই জায়গার মধ্যে মনে করো, আচ্ছা, আই এডুকেশনের ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে আই এডুকেশনের ওয়েবসাইট। ওকে, তো আই এডুকেশনের ওয়েবসাইটে আসার পরে এখন এখান থেকে আমি কোন এক জায়গায় ক্লিক করতে চাচ্ছি, ঠিক আছে, মনে করো কোন এক জায়গায় আমি এখানে ক্লিক করব। ক্লিক করা যায় এরকম একটা জায়গা আমরা দেখি, মনে করো এই যে দেখো, মনে করো এই যে নোটিস যে লেখাটা আছে, ঠিক আছে, এই যে নোটিস যে লেখাটা আছে, আমি যদি এখন নোটিস লেখায় ক্লিক করি তাহলে বলো তো এটা কি এখানে থাকবে?
মানে এই পেজের মধ্যে কি থাকবে, এই যে এখানে কালো একটা জায়গা দেখতে পাচ্ছি, এটা কি থাকবে? থাকবে না। দেখো আমি যদি নোটিসে ক্লিক করি, নোটিস লেখাটার মধ্যে ক্লিক করি, দেখো চেঞ্জ হয়ে অন্য কিছু একটা চলে আসছে, অন্য কিছু একটা চলে আসছে। তার মানে কি? তার মানে এই নোটিসে ক্লিক করে যে এক জায়গায় অন্য আরেকটা ওয়েব পেজে চলে আসছে, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। এই কাজটা করা হয়েছে হাইপার লিঙ্কের মাধ্যমে। এই যে যেমন এখানে বলা আছে, মানে হচ্ছে এখানে বলা আছে রাবি ও গুচ্ছ পরীক্ষা সর্বোচ্চ মার্কস নিশ্চিত করার মিশন। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে অন্য এক জায়গায় চলে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে অন্য এক জায়গায় চলে যাবে। তো এই যে যেমন ব্লগ, এই ব্লগে যদি আমি ক্লিক করি, দেখো অন্য এক জায়গায় চলে আসছে। আমি যদি বুকস এর মধ্যে ক্লিক করি, তাহলে অন্য এক জায়গায় চলে আসছে। এই যে ক্লিক করলে অন্য আরেকটা ওয়েবসাইট চলে আসছে, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। নর্মালি মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আমি এখানে লিখতে কি লিখবো, মনে করো যে হচ্ছে একটা ওকে, তো মনে করো এই জায়গার মধ্যে আমি লিখলাম বাংলাদেশ, ঠিক আছে? নর্মালি বাংলাদেশে লিখলাম। এই যে বাংলাদেশ লেখার পরে তুমি যদি এখানে খেয়াল করো, এই যে বাংলাদেশ লিখলাম ঠিকই, এই বাংলাদেশের উইকিপিডিয়াতে গেলাম, ঠিক আছে? উইকিপিডিয়াতে যাওয়ার পরে দেখো এখানে বাংলাদেশ সম্পর্কে লেখা আছে। এই মাঝখানে এখানে লেখা আছে সাউথ এশিয়া। তো এই সাউথ এশিয়া যে লেখা আছে, আমি যদি এখন সাউথ এশিয়াতে ক্লিক করি, দেখবে এই পেজে থাকবে না, অন্য এক জায়গায় চলে যাবে। এই সাউথ এশিয়াতে ক্লিক করছি, দেখো এখন সাউথ এশিয়া সম্পর্কে একটা জিনিস চলে আসছে। এখন বাংলাদেশ সম্পর্কে নাই, সাউথ এশিয়া সম্পর্কে আছে, ঠিক আছে? এই যে দেখো এখানে লেখা আছে আফগানিস্তান। এখন যদি আমি আফগানিস্তানের মধ্যে ক্লিক করি, এখানে আর থাকবে না, আফগানিস্তানের ওই মানে হচ্ছে ডিটেইলে চলে যাবে। এই যে আফগানিস্তানে ক্লিক করছে, আফগানিস্তানের ডিটেইলে চলে আসছে, এখন আফগানিস্তান সম্পর্কে আলোচনা, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি হাইপার লিঙ্ক। এই জিনিসটা করা হয়েছে কিসের মাধ্যমে? এই জিনিসটা করা হয়েছে হাইপার লিঙ্কের মাধ্যমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হাইপার লিঙ্ক জিনিসটা আসলে কি। এখন এটা কিভাবে করে, এটা করে কিভাবে? দেখো মনে করো তোমার ওয়েবসাইটে, এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়েবসাইট। তো তোমার ওয়েবসাইটে একটা লেখা আছে, মনে করো কি লেখা আছে? লেখা আছে যে গুগল, জাস্ট একটু, ঠিক আছে? তোমার ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস লেখা আছে গুগল। এখন তুমি চাও কেউ যদি এই গুগলের মধ্যে ক্লিক করে, তাহলে সে google.com এর ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? সে কোথায় চলে যাবে? সে google.com এর ওয়েবসাইটটা মনে করো যে এরকম, ঠিক আছে? এখানে একটা সার্চ বার থাকে, ঠিক আছে? এখানে গুগল লেখা থাকে, এটা মনে করো এই ওয়েবসাইটে চলে যাবে। এই জায়গা, এটা তোমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটে কেউ গুগল লেখাতে ক্লিক করলে সে গুগলের ওয়েবসাইটে চলে যাবে, এটা তুমি চাচ্ছ। এখন এটা কিভাবে করবা? তো লিঙ্ক করার যে ট্যাগটা, সেই ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? এ ট্যাগ। এই এ ট্যাগের এটা হচ্ছে শুরু, এ ট্যাগের আবার ক্লোজিং আছে। ইমেজ ট্যাগের মতো এটা কোনো ফাঁকা ট্যাগ নয়, এটার ক্লোজিং ট্যাগ ও স্টার্টিং ট্যাগ আছে। ভালো কথা। এখন তুমি তোমার ওয়েবসাইটে যে লেখাটা দেখাতে চাচ্ছ, সেই লেখাটা এই ট্যাগের মাঝখানে বসবে। আমার ওয়েবসাইটে লেখা থাকবে হচ্ছে গুগল, এই লেখাটা তো দেখাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে, কোথায় যাবে না যাবে সেটা পরে। আমার ওয়েবসাইটে যেটা দেখাতে চাচ্ছি সেটা এ ট্যাগের মাঝখানে বসবে। তার মানে আমার ওয়েবসাইটে গুগল লেখাটা দেখাতে চাচ্ছি, তার মানে এই গুগল লেখাটা এই ট্যাগের মাঝখানে থাকবে। ওকে, এই গুগল লেখাটা এই ট্যাগের মাঝখানে থাকবে। ফাইন ভাই। তারপর আমাদের এখন যে কাজটা করতে হবে, এবার আমাদের কাজ হচ্ছে ভাই গুগল লেখা আমি যদি এইভাবে লিখি, আমার ওয়েবসাইটে গুগল দেখাবে, ঠিক আছে, কিন্তু ক্লিক করলে কোথাও যাবে না। কারণ কোথায় যাবে না যাবে আমি কিন্তু এখানে কিছু বলিই নাই। এতটুক কাজ করলে তোমার ওয়েবসাইটে গুগল লেখাটা দেখাবে, এতটুক পর্যন্ত দেখাবে, কিন্তু ক্লিক করলে কোথাও যাবে না। এখন আমি তো চাই ভাই ক্লিক করলে কোথাও যাক, তাহলে আমি যদি তো চাই ক্লিক করলে কোথাও যাক, তাহলে এটা কিভাবে করতে পারি? এটা করার যে নিয়মটা, সেটা হচ্ছে এই যে শুরুর ট্যাগ, এই শুরুর ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। তো শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট দিতে হবে, এই যে এই ব্র্যাকেট ক্লোজ হওয়ার আগে দিতে হবে। তার মানে এখানে একটু ফাঁকা জায়গা লাগবে আমাদের। আমি এই জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এই যে, ঠিক আছে, এই যে এই ট্যাগ। এখানে শুরুতে আমি যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে href, href। এটাকে বলা হয় হাইপারলিংক রেফারেন্স, ঠিক আছে? href, এটার মান এখন আমি বসাবো। href এর মান কি বসাবো আমরা? href এর মান বসাবো ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমি এটার মান দিব ওই যে এই গুগলে ক্লিক করলে আমি যে ওয়েবসাইটে যেতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএল, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিব। আমি চাচ্ছি google.com এর ওয়েবসাইটে যাবে,
মানে google.com এই লিংকে যাবে, তার মানে আমাকে এখানে ওই লিংকটা এখানে লিখে দিতে হবে যে https গুগল, একটু বড় করে লিখি, https://www.google.com। ওকে, এই যে দেখো এই href এর মধ্যে তুমি যে লিংকটা দিবা, তাহলে এখন গুগলে ক্লিক করলে অর্থাৎ এই লেখাটার মধ্যে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। এটাই হচ্ছে বেসিক হাইপারলিংক, এটাই হচ্ছে আমাদের কি বেসিক হাইপারলিংক। এতটুকু জিনিস বুঝছো কিনা বলো, এটা হচ্ছে হাইপারলিংক। এখন তুমি গুগলে ক্লিক করলে এই তোমার হচ্ছে এই লেখাতে চলে যাবে, google.com এ চলে যাবে। বলো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? তানিশা আক্তার বলছে href এর মধ্যে গুগল, না তোমার হয় নাই। তানিশা আক্তার চেক করে নাও, আমি লিখে দিয়েছি, চেক করে নাও। মারফুজ জান্নাত ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই বুঝতে পেরেছে। সাদিয়া খাতুন, সাব্বির খান, ভেরি গুড। মারুফা ওয়ালাইকুম আসসালাম। অনুপম, হাইপারলিংক কত প্রকার? হাইপারলিংক দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক, ঠিক আছে। ইন্টারনাল বলতে কি, অর্থাৎ তুমি চাচ্ছ তোমার এক জায়গায় ক্লিক করলে তোমার ওয়েবসাইটেরই আরেক জায়গায় যাবে, ঠিক আছে। মানে এক জায়গায় ক্লিক করে তোমার ওয়েবসাইটের আরেক জায়গায় যাবে, মানে একই ওয়েবসাইটের মধ্যে এক পেজ থেকে অন্য পেজে যাবে, এরকম লিংক করাটাকে বলা হয় হাইপারলিংক। আর যদি এমন হয় যে না, আমার ওয়েবসাইটে ক্লিক করে আমি অন্য কারো ওয়েবসাইটে চলে যাচ্ছি বা অন্য কোনো ওয়েবসাইটে, যেমন এখানে ক্লিক করলে আমি google.com এর ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেটা অবশ্যই আমার না, অন্য একটা ওয়েবসাইট। তার মানে যখন তুমি অন্য কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছ সেটাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, রিয়ান ক্লিয়ার, তিথি ক্লিয়ার, রনি ক্লিয়ার, আকাশ ক্লিয়ার, নোভা দেরি করে ফেলছে। আহা নোভা, তোমার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। এখন আসো ভাই, এই হাইপারলিংকের কি এতটুকু জানলে হবে? না, হাইপারলিংকের আরেকটা জিনিস আছে অ্যাডভান্স, একটু অ্যাডভান্স না, এটা তোমরা পারবে, সহজ জিনিস। দেখো, সেটা হচ্ছে আমি যদি এখন এই HTML এর কোড করি, তাহলে এই যে মনে করো এটা যদি আমার কম্পিউটার হয়, এই যে এটা যদি আমার কম্পিউটার হয়, আচ্ছা এটা এখানে না দেখাই, এখান থেকে দেখাই, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবো। দেখো একটা জিনিস খেয়াল করো, সব একটা জিনিস খেয়াল করো, এখানে মনে করো কিচ্ছু নাই। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আফগানিস্তান উইকিপিডিয়া, মানে এই যে আমি এই ট্যাবের মধ্যে আছে, ঠিক আছে, আফগানিস্তান উইকিপিডিয়া, এটার মধ্যে আমি আছি। এখন আমি কোনো কারণে এখান থেকে আমি একটা জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে, মনে করো এই জায়গায় আমি এই যে মনে করো যে হচ্ছে এই যে, আচ্ছা আচ্ছা এখানে এই যে মনে করো এখানে লেখা আছে সোভিয়েত ইউনিয়ন, এখানে একটা জায়গায় লেখা আছে, ঠিক আছে, আমি এখানে ক্লিক করব। আমি কিন্তু এখন যে দেখো আফগানিস্তানের একটা জায়গা আছে, এখন আমি যদি সোভিয়েত ইউনিয়নে ক্লিক করি, তুমি দেখো আফগানিস্তানেরটা কিন্তু এখন আর নাই, এখানে কিন্তু এখন আফগানিস্তানের কিছুই দেখাচ্ছে না, আফগানিস্তানে কিন্তু কিছু এখানে নাই, তুমি ভালো করে খেয়াল করো, এখানে আফগানিস্তানের এখন সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। আচ্ছা আর একটু বুঝাই ভালো করে, যেমন এখানে আছে বাংলাদেশে আমি, ঠিক আছে, এই যে বাংলাদেশ। এখন দেখো আমি যদি এই বাংলাদেশ থেকে এই যে এখানে একটা নেপাল লেখা আছে, এই নেপালটা হাইপার লিঙ্ক করা আছে, আমি নেপালে ক্লিক করলে নেপাল সম্পর্কে আসবে, বাংলাদেশের এই জিনিসটা থাকবে না, চলে যাবে, আউট হয়ে যাবে। এই যে দেখো এখানে খেয়াল করো, এই যে আমি এখন যদি নেপালে ক্লিক করি, দেখো নেপাল চলে আসছে। এখন কত হচ্ছে ভাই, নেপাল আসছে ভালো কথা, কিন্তু আমার বাংলাদেশটা আমি চাই ঠিক আছে নেপাল আসুক, কিন্তু বাংলাদেশটা যেন থাকুক। অর্থাৎ ভাই আমি চাচ্ছি এইরকম ভাবে এই যে বাংলাদেশটা থাকুক, এই নেপাল যেটা, এই নেপালটা এই পাশে একটা জায়গায় ওপেন হোক, নতুন আর একটা ট্যাবে ওপেন হোক। এই যে দেখো ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটাতে যদি আমি ক্লিক করি, দেখো নেপাল কিন্তু ওই সাইডে ওপেন হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখন বাংলাদেশ কিন্তু রয়ে গেছে, দেখেন বাংলাদেশ কিন্তু এখনো আছে, এই যে বাংলাদেশটা কিন্তু আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে নেপাল আছে, আমার বাংলাদেশ কিন্তু যায় না, এই যে বাংলাদেশ কিন্তু এখানে আছে, আর নেপালটা ওপেন হয়েছে পাশের ট্যাবে। মানে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা থাকবে, আর আমি যেখানে ক্লিক করে যে নতুন ওয়েবসাইটে যেতে যাচ্ছি সেটা পাশে ওপেন হবে, মানে পাশের ট্যাবে বলা হয়, এগুলাকে বলা হয় ট্যাব। এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, আমি চাচ্ছি পাশের ট্যাবে ওপেন হবে।
আমি যদি এখানে দেখি যে ঢাকা আছে, আমি যদি ঢাকাতে ক্লিক করি বাংলাদেশটা চলে যাবে, বাংলাদেশ চলে গিয়ে ঢাকা সম্পর্কিত লেখা দেখাবে। যে দেখো আমি ঢাকাতে ক্লিক করছি, এই যে দেখো এখন ঢাকা সম্পর্কে এখানে লেখা আছে, বাংলাদেশ সম্পর্কে না, ঢাকা সিটি সম্পর্কে এখানে বলা আছে। বাট আমি চাচ্ছি না ভাই, আমি ঢাকা সম্পর্কে দেখবো, আমি ঢাকা সম্পর্কে দেখবো, কিন্তু পাশের ট্যাবে বাংলাদেশটা ঠিকঠাক থাকবে। তো এটা করার জন্য আমাদের একটা কোড করা লাগে। যেমন কেমন, এই যে যেমন আমি যদি এখানে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিই, তাহলে হচ্ছে এই যে পাশের ট্যাবে ওপেন হচ্ছে। বাট আমি চাচ্ছি না যে ডাইরেক্ট ক্লিক করলেই পাশের ট্যাবে, যেটাতে আমি ক্লিক করবো, যে ওয়েবসাইটে যাবো, সেটা পাশের ট্যাবে ক্লিক করে যেতে যাচ্ছি। এটা আমি এখন কিভাবে করতে পারি? তো চলো এটা আমি কিভাবে করতে পারি সেটা আমি তোমাকে বলি। তুমি যদি এই কোডটা এভাবে করো, এভাবে যদি কোনো কোড করো, তাহলে এখন যদি তুমি গুগলে ক্লিক করো, তোমার যে ওয়েবসাইট সেটা চলে যাবে, google.com এর ওয়েবসাইট চলে আসবে। বাট আমি চাচ্ছি না ভাই, আমার ওয়েবসাইটটা থাকুক, google.com-টা পাশের ট্যাবে ওপেন হোক। সেজন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউটটার নাম তোমরা হয়তোবা অনেকেই জানো, না জানলে এই যে এখন জেনে যাবা। সেটা কি? আরেকটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? টার্গেট, TARGET, টার্গেট অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালু কি হবে? এটা একটু মনে রাখা কষ্টকর মনে হতে পারে, বাট মনে রাখতেই হবে, কিছু করার নাই। টার্গেট ইকুয়াল টু, এটার মানটা হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটাই হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যদি তুমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দাও, এখন তুমি যে এই গুগলে ক্লিক করলে তোমার ওয়েবসাইট থাকবে, google.com পাশের ট্যাবে ওপেন হয়ে যাবে। এবার বলো এটা ক্লিয়ার কিনা, বলো ছোট্ট বন্ধুরা, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? ইন্টারনাল আর এক্সটার্নাল হাইপারলিংকের লেখার নিয়ম একই, ঠিক আছে? তবে ইন্টারনালের মধ্যে লাস্টে .com থাকে না, .html থাকে এরকম। বাট ওই জিনিস তোমাদের জানতে হবে না। ভাই এই অধ্যায়ে আবার থিওরি টাইপের প্রশ্ন আসে। ইয়েস, এই অধ্যায়ে থিওরি টাইপের প্রশ্ন আসে। এই অধ্যায়ে সবচেয়ে বেশি থিওরি টাইপের প্রশ্ন যেটা আসে সেটা বলেই রাখছি আগে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবলিশিং, ঠিক আছে? ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে, ডোমেইন নেম কিনা, হোস্টিং করা, ঠিক আছে, পাবলিশ করা, সেই জিনিস সম্পর্কে আসে। তার পরবর্তীতে দ্বিতীয়তে যে প্রশ্নটা আসে আমি বলে রাখছি, চতুর্থ অধ্যায় থেকে যদি থিওরি প্রশ্ন আসে, দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আসবে, 100% লিখে রাখো। এক নাম্বার, যদি থিওরি থেকে প্রশ্ন আসে চতুর্থ অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে পাবলিশিং। পাবলিশিং আসার সম্ভাবনা 99%। আর যদি পাবলিশিং না আসে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়েবসাইটে যে কাঠামোটা আছে, হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশনাল কাঠামো, সেখান থেকে আসবে। যদি আমরা এখনো থিওরি পড়ি নাই, থিওরি পড়ার টাইম আমি এগুলো বলে দিব, সমস্যা নেই। বুঝতে পেরেছো? ওকে, ইভা কায়সার ক্লিয়ার, তানিশা আক্তার, রনি, লিমা আক্তার, ভেরি ভেরি গুড। টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, নির্জন, ওকে ভেরি গুড। আব্দুল কাইয়ুম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এখন আসো, এই হাইপারলিংক থেকে, হাইপারলিংক এতটুকু, এখান থেকে আর বেশি কিছু বুঝতে হবে না। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইপারলিংকে ছবি যুক্ত করা, ঠিক আছে? কি? হাইপারলিংকে ছবি যুক্ত করা। মাঝে মাঝে বলে এই ছবিতে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, মানে এখানে তো আমি কি বলছি, গুগল লেখাতে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যাবে। এখন বলতেছে যে না, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই যে এখানে একটা ছবি আছে, মনে করো এই জায়গায় একটা ছবি আছে, এখানে মনে করো একটা কিসের ছবি বলবো, এখানে মনে করো যে একটা গাছের ছবি আছে, ঠিক আছে? গাছের ছবি আছে। এখন এই ছবিতে যদি ক্লিক করি, তাহলে আমি google.com-এ চলে যাব। এরকম ছবিতে ক্লিক করলে, ছবিটার নাম মনে করো যে হচ্ছে tree.jpg। এই যে এই tree.jpg ছবিতে ক্লিক করলে আমি google.com-এ চলে যাব। এখন তাহলে এটা কিভাবে করব ভাই? ছবিতে ক্লিক করলে লিংক, ছবির সাথে লিংক কিভাবে করে? দেখো, ছবির সাথে যদি আমরা লিংক করতে যাই, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, এখন তার গুগল লেখা থাকবে না, আমি বলছি ওয়েবসাইটে যেটা দেখাবে সেটা দুইটা এ ট্যাগের মাঝখানে থাকবে। তাহলে এ ট্যাগ একটা হচ্ছে আমাদের এইটা, ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা এ ট্যাগ, এটা হচ্ছে আমাদের আরেকটা এ ট্যাগ, এই দুইটা হচ্ছে আমাদের এ ট্যাগ। এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটা ওয়েবসাইটে দেখাবে। আমরা ওয়েবসাইটে এখন নদীর ছবি, সরি এটা কি বলে, গাছের ছবি দেখতে যাচ্ছি। তাহলে গাছের ছবি যেহেতু দেখতে যাচ্ছি, তার মানে এই এ ট্যাগের মাঝখানে আমি এখন গাছের ছবি যুক্ত করব, tree.jpg ছবিটা যুক্ত করব।
তো ছবি যুক্ত করার কোড আমরা সবাই জানি, সেই কোডটা আমরা এখানে লিখে ফেলি। চলো, ছবি যুক্ত করার কোড হচ্ছে কি আমাদের আইএমজি, তাই তো? তাহলে আমি এটাকে একটু ছোট করে করি, জায়গা হবে না। ওকে, এটা একটা আরেকটু দূরে সরাই দেই। এখানে মাঝখানে আমি আইএমজিটাকে ইউজ করব, আইএমজি, আর এটার অ্যাট্রিবিউট হবে এসআরসি, যেটার ভ্যালু কি হবে tree.jpg, tree.jpg, ডাবল কোটেশন, শেষ। তার মানে এখন এই ট্যাগের মধ্যে ইমেজ আছে, মানে ইমেজ ওয়েবসাইটে দেখাবে, আর এই ইমেজের মধ্যে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, এই href এর মধ্যে যে লিংকটা দেওয়া আছে এই লিংকে চলে যাবে। তাই এখন যদি কখনো প্রশ্ন আসে পরীক্ষায় যে ছবিতে যুক্ত করলে কোনো ওয়েবসাইটে চলে যেতে চাই, তাহলে কিন্তু পারবা আশা করি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। শেষ, আমাদের এই হাইপার লিংক নিয়ে আর কোনো প্রশ্ন নাই। হাইপার লিংকের যে প্রশ্নটা দরকার ছিল, যতগুলো জিনিস জানার দরকার ছিল সবকিছু আলোচনা করা হয়ে গেছে। ভাইয়া জেপিজি লেখা থাকে কেন, আর জেপিজি এর কাজ কি? আচ্ছা, এটা হচ্ছে ছবির এক্সটেনশন। ঠিক আছে, মোটামুটি সব রকমের ফাইলেরই এক্সটেনশন থাকে। পিডিএফ ফাইলের লাস্টে দেখো না ডট পিডিএফ লেখা থাকে, এইচটিএমএল এর ফাইল সেভ করতে গেলে লাস্টে ডট এইচটিএমএল দিতে হয়, একটা ওয়ার্ড ফাইলের লাস্টে ডিওসি এক্স থাকে, ডক্স থাকে বা ডিওসি থাকে, পাওয়ার পয়েন্টের ফাইলের শেষে দেখবে ডট পিপিটি এক্স থাকে। তেমনি ছবিও তো একটা ফাইল, তাই না? ছবিও তো একটা ফাইল। এই ছবির নামের শেষেও একটা এক্সটেনশন থাকতে হবে, যেরকম সবকিছুর নামের শেষে এক্সটেনশন থাকে, ছবির নামের শেষে একটা এক্সটেনশন থাকে, এটা হচ্ছে ওই ছবির ফরম্যাট বলা হয় আর কি। তো ডট জেপিজি থাকে, তাহলে তখন সেটাকে বলা হয় জেপিজি টাইপের ফরম্যাট। ডট পিএনজি থাকে, সেটা পিএনজি টাইপের ফরম্যাট। ডট ওয়েবপি থাকে, সেটা ওয়েবপি টাইপের ফরম্যাট। ডট জেপিইজি থাকে, ডট জেপিইজি টাইপ, এরকম আরো অনেক টাইপের ফরম্যাটের ছবি আছে, সেগুলোর এক্সটেনশন ওই ছবির নামের শেষে ডট দিয়ে দেওয়া থাকে, ওটা এক্সটেনশন, নাথিং এলস। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি ছবি কিভাবে যুক্ত করব সেই জিনিসটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, এবার আসো আমি তোমাদের লিস্ট সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। লিস্ট জিনিসটা আসলে কি? লিস্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। খুব কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো দিকে এখন মনোযোগ দিবা না, এদিকে একটু মনোযোগ দাও, দেখবা লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। তো কিভাবে লিস্ট ক্লিয়ার করবো দেখো। মনে করো লিস্ট বলতে কি বুঝায়, স্বাভাবিক, এটা তোমরা এতদিনে সবাই জেনে গেছো। সেটা হচ্ছে, মনে করো এখানে লেখা আছে অ্যাপল, তারপরে হচ্ছে বানানা, তারপরে হচ্ছে মনে করো জ্যাকফ্রুট। ওকে, তো এটা আমরা কয়েকভাবে লিখতে পারি। একটা হচ্ছে আমি যদি চাই এটাকে একটা 1 2 3 এইভাবে লিখতে পারি, এটা এক ধরনের লিস্ট। আমি চাইলে এটাকে লিখতে পারি এ বি সি, এভাবে লিখতে পারি, এটাও লিস্ট। আমি চাইলে এটাকে রোমান সংখ্যায় 1 2 3 এভাবেও কিন্তু লিখতে পারি, এটাও এক ধরনের লিস্ট। আমি চাইলে এটাকে শুধুমাত্র এরকম চিহ্ন ব্যবহার করে দিলাম, ঠিক আছে, এই যে এরকম চিহ্ন ব্যবহার করে, এটাকেও লিস্ট বলে। আমি যদি চাই এটাকে আমি শুধু এরকম বৃত্ত দিয়ে দিলাম, সার্কেল, এটাও এক ধরনের লিস্ট। আমি যদি চাই এখানে আমি শুধু বর্গ অঙ্কন করে দিলাম, এটাও এক ধরনের লিস্ট। তো এখন অনেকগুলো লিস্ট দেখলাম। তো মেইনলি লিস্ট 3 প্রকার হয়ে থাকে, তবে আরো সবচেয়ে যেটা অনেকে বলা হয় লিস্ট 2 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কোনগুলো, আনঅর্ডার লিস্ট কোনগুলো আমি তোমাকে বলি। মনে করো যেগুলো 1 2 3 এরকম থাকে, অথবা এ বি সি ডি এরকম থাকে, অথবা বড় হাতের এ বি সি ডি থাকে, অথবা রোমান সংখ্যায় 1 2 3 এগুলো থাকে, অথবা রোমান সংখ্যাও কিন্তু বড় হাতে লেখা হয়। রোমান সংখ্যা বড় হাতে এভাবে যদি লেখা হয়, এভাবে যদি থাকে, অর্থাৎ সিরিয়াল একটার পর একটা, এ 1 2 3 এ বি সি, এগুলো বড় হাতের হবে, বি সি ডি, এরকম বড় হাতের যদি হয় বা ছোট হাতের হয়, একটার পর একটা সিরিয়াল বুঝায়, অর্ডার, একটার পর সবগুলো কিন্তু 1 না, সবগুলো কিন্তু এ না, এরকম সিরিয়াল ওয়াইজ যখন থাকবে একটার পর একটা, এগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট। কি বলবো? অর্ডার লিস্ট। আচ্ছা, আবার আরেক প্রকার লিস্ট আছে যেখানে হয় শুধু এরকম থাকবে, যে দেখো এরকম, এই যে এরকম থাকবে, এগুলো থাকবে, ঠিক আছে, ডট 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 দিয়ে দিলাম, এটা এক ধরনের হতে পারে। না হয় শুধু এরকম গোল গোল থাকবে, ঠিক আছে, সার্কেল। না হয়
এরকম স্কোয়ার টাইপের থাকবে, এগুলোকে বলা হয় স্কোয়ার বা বর্গ। ঠিক আছে, এইরকম লিস্ট যেগুলো থাকে সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। কি বলা হয়? আনঅর্ডার লিস্ট। তাহলে বুঝতে পেরেছো কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট। যদি এইরকম টাইপে থাকে সেগুলো অর্ডার লিস্ট, যদি এইরকম টাইপে থাকে সেগুলো আনঅর্ডার লিস্ট। এগুলোর নাম আছে, নামগুলো আমরা একটু দেখি, নামগুলো আমাদের জানতে হবে। এইরকম যেগুলো একদম বৃত্ত পুরো ভরাট আকারে থাকবে এদেরকে বলা হয় ডিস্ক। এদেরকে কি বলা হয়? ডিস্ক বলা হয়। আর যেগুলো এইরকম স্কোয়ার শেপে থাকবে এদেরকে বলা হয় স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ বর্গাকৃতি যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে স্কোয়ার। আর যেগুলো এরকম গোল গোল বৃত্তের মতো থাকবে এদেরকে বলা হয় সার্কেল। এদেরকে কি বলা হয়? সার্কেল। এই নামটা আমাদের জানতে হবে, এই নামগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আর এগুলোর নাম কি? এগুলোর নাম এদের প্রথম বর্ণ যেটা সেটাই, মানে 1 এ, বড় হাতের এ, ছোট হাতের আই, বড় হাতের আই, এগুলোর নাম হচ্ছে এটা। এদের আলাদা কোনো নাম নেই, বাট এদের নাম আছে আলাদাভাবে। দেখো, এগুলো ডিস্ক, এগুলো সার্কেল, এগুলো স্কোয়ার। এখন আসো, মনে করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গার মধ্যে এই যে সবগুলা হচ্ছে এইরকম ডিস্ক ডিস্ক দিয়ে আছে। এখন তোমাকে বললো যে এটার কোড করো, এটার HTML কোড করো। আমরা এটা এখন HTML কোড করব। দেখো, খুবই সহজ, প্যারা নেওয়ার কিছু নাই, চিল ভাবে দেখো। ঠিক আছে, প্রথমে আমরা জানি আমাদের HTML কোড করতে গেলে প্রথমে HTML লেখা লাগে, হেড ট্যাগ লেখা লাগে, বডি ট্যাগ লেখা লাগে। তা আমি এরপর বডি ট্যাগের ভিতরে আমরা লিস্ট করব। আমি লিস্টটাকে লিখতেছি, পুরো কোডটা এখন আর লিখতেছি না। তো ওইগুলো তোমরা জানো, সবগুলো কোডেই ওগুলো থাকবে। তা আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে লিস্ট, LI। এখন কথা হচ্ছে এটা কি লিস্ট তোমাকে বুঝতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিস্ক টাইপের, এই যে এরকম টাইপের, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তার মানে আমি বুঝতে পারছি এটা একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে UL। UL দিয়ে বোঝায় ইউ তে আনঅর্ডার, এল তে লিস্ট। UL ট্যাগ শুরু হবে, UL ট্যাগ আমরা শেষ করব নিচে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আনঅর্ডার লিস্ট শুরু হলো। এখন আনঅর্ডার লিস্টের মধ্যে তুমি দেখবা এই আনঅর্ডার লিস্ট শুরু হলো, এই মনে করো আনঅর্ডার লিস্টটা আমি এখানে শেষ করে দিলাম, এই যে আনঅর্ডার লিস্ট শেষ করে দিলাম। এই আনঅর্ডার লিস্টের মধ্যে তুমি দেখবে এখানে কয়টা আইটেম আছে, এগুলোকে বলা হয় এক একটাকে আইটেম, লিস্টের আইটেম, লিস্ট আইটেম, এগুলো এক একটা কি লিস্ট আইটেম। আমাদের এখানে লিস্ট আইটেম আছে 3টা, তার মানে তোমাকে এখানে 3টা লিস্ট আইটেম ট্যাগ লিখতে হবে। এই যে দেখো, একটা লিস্ট আইটেম ট্যাগ শুরু হলো, এই একটা লিস্ট আইটেম ট্যাগ আমি শেষ করলাম। আবার 3টা লিখতে হবে না, আরেকটা লিস্ট আইটেম ট্যাগ শুরু হলো, আরেকটা লিস্ট আইটেম ট্যাগ আমি এখানে শেষ করলাম। আরেকটা লিস্ট আইটেম ট্যাগ শুরু হলো, এই যে আরেকটা লিস্ট আইটেম ট্যাগ আমি এখানে শেষ করলাম। এখন লিস্ট আইটেম ট্যাগের মানগুলো বসাই। প্রথম লিস্ট আইটেম ট্যাগের নাম হচ্ছে অ্যাপল, APPLE, অ্যাপল। দ্বিতীয় লিস্ট আইটেম ট্যাগের নাম হচ্ছে, দ্বিতীয় লিস্ট আইটেম কি? বানানা, তাহলে এখানে আমি লিখে দিলাম বানানা। তৃতীয় লিস্ট আইটেম হচ্ছে জ্যাক ফ্রুট, তাহলে আমি এখানে লিখে দিলাম জ্যাক ফ্রুট। ওকে, তাহলে এই হচ্ছে আমার লিস্ট অ্যাড করার নিয়ম। প্রথমে দেখবো এটা কি লিস্ট। যদি আনঅর্ডার লিস্ট হয় তাহলে এই UL ট্যাগ দিয়ে শুরু করব, UL ট্যাগ দিয়ে শেষ করব, এর ভিতরে আমার আনঅর্ডার লিস্টটা হবে। এখন কথা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট হবে, এখানে আমি কি দেখবো? এখানে আমার লিস্টের আইটেম কয়টা, সেই আইটেমগুলো আমি এখানে লিখবো। তো আমার এখানে লিস্টের আইটেম 3টা, আমি 3টা আইটেম, এই যে LI দিয়ে শুরু হয়, LI দিয়ে শেষ হয়, এটা একটা আইটেম, এই যে এটা আরেকটা আইটেম, এটা আরেকটা আইটেম, 3টা আইটেম। এই হচ্ছে লিস্ট আইটেম। এখন কথা হচ্ছে ভাই লিস্ট আইটেম তো বুঝছি, কিন্তু আপনি বলছেন আনঅর্ডার লিস্টের 3টা টাইপ হয়। এখন আমি কিভাবে বুঝবো যে আমার এই লিস্ট লেখার পরে এরকম চিহ্নই আসছে? এটার জন্য একটু কাজ করতে হবে। সেটা কি? এই যে যখন UL আনঅর্ডার লিস্টটা লেখো, ওই ট্যাগের মধ্যেই তুমি একটা কাজ করবা, ওই ট্যাগকে ক্লোজ না করে সাথে সাথে একটু স্পেস দিয়ে রাখি। ঠিক আছে, এখানে 2টা দাগ হয়ে গেছে, 2বার দিয়েছিলাম। ওকে, এই যে একটু ফাঁকা করি, ফাঁকা করে আমি যে কাজটা করব, এই জায়গায় একটা অ্যাট্রিবিউট লিখবো, নাম হচ্ছে টাইপ। কি? টাইপ। এই টাইপের পরে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিব। এই ডাবল কোটেশনের মধ্যে আমি লিখবো আমার এই আনঅর্ডার লিস্টটা কেমন হবে, ডিস্ক টাইপের হবে না সার্কেল টাইপের হবে নাকি স্কোয়ার টাইপের হবে। তো আমার আনঅর্ডার লিস্টটা ডিস্ক টাইপের। তো আমি যদি এখানে ডিস্ক লিখি, DISK, তাহলে আমার ওয়েবসাইটটা এখন, আমার ওয়েবসাইটে লেখাগুলো এইরকম দেখাবে। যদি কোনো কারণে এখানে ডিস্ক না থেকে যদি এখানে থাকে তোমার এইরকম সার্কেল, তাহলে আমি এই হুবহু কোড সেম থাকবে, জাস্ট এই ডিস্কের জায়গায় আমি লিখে দিব হচ্ছে সার্কেল, CIRCLE, সার্কেল। ঠিক আছে, লিস্টের জায়গায় লিখে দিব, ডিস্কের জায়গায় সার্কেল লিখে দিব। যদি কোনো কারণে এগুলোর জায়গায় আমার স্কোয়ার থাকে, এই চিহ্নটা থাকে, তাহলে আমি কি করে দিব, এই সার্কেলের জায়গায় আমি স্কোয়ার লিখে দিব, আর কিছু না, SQUARE, স্কোয়ার লিখে দিব।
শেষ। এটাই আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এতটুকুই। আনঅর্ডার লিস্ট বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তাহলে আমরা অর্ডার লিস্টটা দেখবো, অর্ডার লিস্ট দেখে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আনঅর্ডার লিস্ট বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে ঝুমুর বুঝতে পেরেছো, ওকে ভেরি গুড ঝুমুর। ইভা কায়সার জি ক্লিয়ার। রাইসা নাফিয়া জি ভাই, ওকে ভাইয়া। তোমরা জানো আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের একটা তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে আসছে, যেটা সম্পূর্ণ ফ্রি, জাস্ট এন্ট্রি ফি দিতে হবে। তোমরা জানো ওই দিন মহসিন ভাই লাইভে সেই কোর্সটা লঞ্চ করেছে, তো তোমরা অবশ্যই সেটা যুক্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ঠিক আছে। ওকে সো ইজি না, বুঝতে পারলে সবকিছু ইজি, ঠিক আছে। সি প্রোগ্রামের ক্লাস কবে হবে? ইনশাআল্লাহ সবই হবে, অপেক্ষা করো। আচ্ছা এখন আসো, তোমরা ওই যে ওইখানে একটা শিডিউল দেওয়া আছে, তোমরা দেখবা যে হচ্ছে রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে, মানে রুটিন না, কোর্সের আউটলাইন গুলো, কি কি পড়ানো হবে না হবে, কোন অধ্যায়ের উপর কয়টা টপিক কয়টা ক্লাস হবে, ওইগুলো কিন্তু ওই দিন মহসিন ভাই যে ক্লাস তোমাদের হচ্ছে কোর্স লঞ্চিং এর ওই স্লাইডটা দেখাইছে, ওখানে কিন্তু বলা ছিল কোন দিন তোমার কি ক্লাস, কোন দিন না মানে তোমার প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে ক্লাস হবে, কি কি টপিকে ক্লাস হবে। তো ওই সবগুলোই হবে তোমাদের, জাস্ট এন্ট্রি ফি, তুমি এন্ট্রি ফিটা দিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। 50 টাকা ছিল মাত্র, 149 টাকা, ঠিক আছে। তো এন্ট্রি ফিটা দিয়ে সবাই অ্যাডমিট হয়ে যায়। আচ্ছা এখন আসো আমরা চলে আসি আমাদের এর পরবর্তীতে অর্ডার লিস্টে। ভাই যদি এখানে এগুলো না থেকে এই জায়গায় যদি থাকতো 1 2 3 এটা যদি থাকতো, তাহলে কি করতাম? আনঅর্ডার লিস্টের তো খেলা শেষ, আনঅর্ডার লিস্টের শেষ। আনঅর্ডার লিস্ট আমরা বুঝছি আনঅর্ডার লিস্ট কি। এখন আসি আমরা অর্ডার লিস্টে নিয়ে, অর্ডার লিস্ট নিয়ে আমরা আসি। এই অর্ডার লিস্টে এখন যদি এই 1 থাকে, এই 1 যদি থাকে, এই 1 যদি, এই যে 1 2 3 এগুলো যদি হয়, তাইলে আমি কি লিখবো? প্রথমত তুমি দেখতেছো এটা একটা অর্ডার লিস্ট, কারণ কি 1 2 3 মানে দেখো আনঅর্ডার লিস্টের মধ্যে কি থাকে একটা জিনিস যদি ভালো করে খেয়াল করো, আনঅর্ডার লিস্টের মধ্যে সবগুলো একই রকম চিহ্ন হয়, একটা লিস্টে সবগুলো একই রকম চিহ্ন হয়। আর অর্ডার লিস্টের মধ্যে যে কাজটা হয় সেটা হচ্ছে সবগুলো একই রকম হয় না, একটা 1 একটা 2 একটা 3 ভিন্ন টাইপের হয়, তার মানে এটা একটা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা যদি খেয়াল করো, এটা যদি অর্ডার লিস্ট হয় তার মানে শুরুতে আমরা এটাকে আর ইউএল ট্যাগ বলতে পারি না, এটা এখন ওএল ট্যাগ। ইউএল দিয়ে বুঝায় আনঅর্ডার লিস্ট আর ওএল দিয়ে বুঝায় অর্ডার লিস্ট। তাহলে লাস্টে ক্লোজ করব কি দিয়ে? ইউএল এর জায়গায় আমরা ওএল লিখে দিব, মানে অর্ডার লিস্টটা আমি কমপ্লিট করলাম। ভাই অর্ডার লিস্টটা বুঝলাম। এবার যদি আমি খেয়াল করি, ভাই এখানে এই অর্ডার লিস্টের মধ্যে আইটেম আছে কয়টা? লিস্ট আইটেম আছে কয়টা? 3টা, একটা দুইটা তিনটা। এই 3টা আইটেম আমি এখন যোগ করব। তো 3টা আইটেম যোগ করা আছে। এই অর্ডার লিস্টে লিস্ট যোগ, আইটেম যোগ করার নিয়ম যেমন, আনঅর্ডার লিস্টও তেমন, অর্থাৎ এলআই দিয়ে আমরা অ্যাড করব, শেষ। তাহলে অ্যাড করা হয়ে গেল। ভাই এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে 1 2 3, এখানে এবিসি হতে পারে, 1 2 3 হতে পারে, রোমান সংখ্যা হতে পারে। এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে আনবো 1 2 3? তো সেই ক্ষেত্রে আমরা এই টাইপের মধ্যে আর স্কয়ার দিব না, কারণ এটা এখন অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে টাইপ স্কয়ার হয় না, অর্ডার লিস্টের টাইপ হয় এই 5টা টাইপ। এখন এই 5টা টাইপের মধ্যে আমার প্রশ্নে যেটা আছে সেটা এই টাইপের। তাহলে এই টাইপের হলে আমি কোনটা ব্যবহার করব? এর একদম প্রথম যে ডিজিটটা 1, জাস্ট টাইপ 1 লিখে দাও ডাবল কোটেশনের মধ্যে, শেষ, তোমার কোড শেষ। এই তোমার কোডটা এখন এই রকম ভাবে দেখাবে, এইরকম ভাবে তোমার কোড দেখাবে। যদি বলে যে না ভাই আমার এখানে 1 2 3 না, আমার এই জায়গার মধ্যে এ বি সি, শেষ, আর কিছু না, তাহলে এখন এটা তো অর্ডার লিস্ট, সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট টাইপের মধ্যে তুমি এই প্রথম ডিজিট যেটা, এই যে প্রথম কি এ, এই এটা বসাই দাও, আর কিচ্ছু লাগবে না। যদি বড় হাতের এ বি সি হয় তাহলে বড় হাতের এ দিবা। যদি রোমান সংখ্যায় 1 2 হয়, মানে এরকম মনে করো এই 1 2 3, এটা একটু দেখাই দেই। মনে করো যদি রোমান সংখ্যায় 1 2 হয়, এই যে দেখো রোমান সংখ্যা 1 2 3 এরকম যদি হয়, তাহলে তুমি টাইপের ভ্যালু আই দিয়ে দিবা। আই দিয়ে বুঝা রোমান সংখ্যার প্রথমটা, টাইপের ভ্যালুটা জাস্ট আই দিয়ে দিবা। আচ্ছা যদি বড় হাতের রোমান সংখ্যা হয়, এটা যদি হয় তাহলে বড় হাতের রোমান সংখ্যা হলে বড় হাতের আই দিবা, তাইলে হয়ে যাবে। বড় হাতের আই দিবা, এখানে বড় হাতের আই দিবা। এগুলো যদি মনে করো বড় হাতের রোমান সংখ্যা হয়, তাহলে আমি টাইপের ভ্যালু কি দিব? এই টাইপের ভ্যালু বড় হাতের আই দিব, শেষ, তাইলে আমার হয়ে যাবে।
তাহলে আমাদের কি হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় তুমি দেখবা এখানে এদের লিস্টটা ঠিক আছে, অর্ডার লিস্ট কিন্তু শুরু হয়েছে মনে করো ডি থেকে, ডি ই এফ। তাহলে এখন আমি কি করব ভাই, এখন তুমি বলতেছো ভাই তাহলে তো এটা সহজ, আমি কি করব, এটা ডি থেকে শুরু হয়েছে তো আমি ডি দিয়ে দেই। না, ডি থেকে শুরু হলে ডি দেওয়া যাবে না, ঠিক আছে। ডি থেকে শুরু হয়েছে এর মানে হচ্ছে ডিইএফ, এর মানে হচ্ছে এটা এই টাইপের মধ্যেই আছে, ঠিক আছে। এই টাইপের মধ্যে, এই টাইপে তো এ বি সি ডি এফ জি সবই আছে, এই টাইপের মধ্যেই আছে, তার মানে এটা এ টাইপের মধ্যে আছে, তুমি টাইপ এই লিখবা, কারণ এটা এবিসিডি টাইপের মধ্যেই আছে, বড় হাতের এবিসিডি টাইপের মধ্যেই আছে, আমি বড় হাতের এই লিখবো। কিন্তু শুরু হয়েছে ডি থেকে, এই যে শুরু যদি শুরুটার থেকে না হয়, অর্থাৎ প্রথমটা থেকে যদি না হয়, মাঝখানে কোনো একটা থেকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার থেকে যদি শুরু হয়, তাহলে তোমাকে নতুন করে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এই টাইপের পরে। এই টাইপের পরে তুমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবা, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টার্ট। সেই অ্যাট্রিবিউটটার নাম কি, স্টার্ট, অর্থাৎ কোনটা থেকে শুরু হবে, স্টার্ট হবে কোনটা থেকে, এই স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু তুমি দিবা। এখন তুমি মনে করো যে, অনেকে মনে করে যে ভাই স্টার্ট হয়েছে ডি থেকে, আমি এখানে ডি বসাই দিব, না, স্টার্টের ভ্যালু সবসময় একটা নিউমেরিক্যাল অর্থাৎ নাম্বার টাইপের ভ্যালু হয়। তাহলে স্টার্ট কত হবে, দেখো ডি কত নাম্বার আছে, এ বি সি ডি, ডি 4 নাম্বারে আছে, তো ডি যেহেতু 4 নাম্বারে আছে, স্টার্টের ভ্যালু হবে 4, স্টার্টের ভ্যালু কি হবে 4। তার মানে এটা এবিসিডি টাইপের, কিন্তু শুরু হবে 4 থেকে, মানে ডি থেকে শুরু হবে, ডি ই এফ, ডি ই এফ। এটা সবগুলোর ক্ষেত্রে, যদি রোমান সংখ্যার ক্ষেত্রে এখানে 4 হয়, মনে করো রোমান সংখ্যার ক্ষেত্রে যদি এখানে ডি ই এফ না হয়ে রোমান সংখ্যা 4, এই যে 4 5 6 এরকম যদি হয়, তাহলে কোনো সমস্যা নাই। টাইপ কি হবে, টাইপ রোমান সংখ্যাই হবে, যেহেতু ছোট হাতের রোমান সংখ্যা, ছোট হাতের আই হবে, আর স্টার্টের ভ্যালু 4 হবে। কেন, কারণ এটা 4 থেকে শুরু হয়েছে, 4 এভাবেই লিখতে হবে। এই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের লিস্টে যা যা জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের জানতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের ক্লাস কিন্তু শেষ। আরেকটা জিনিস আছে নেস্টেড লিস্ট, যখন আমরা সৃজনশীল আলোচনা করব তখন আমি নেস্টেড লিস্টে তোমাদের ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেস্টেড লিস্টে তোমাদেরকে বুঝাই দেবো, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট। বাট লিস্টের এই জিনিসগুলো জানলে নেস্টেড লিস্ট নিয়ে কোনো প্যারা নাই, এগুলোই হচ্ছে মেইন জিনিস আমাদের জানার দরকার। সবাই বুঝতে পেরেছো কিনা বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ক্লাসটা কেমন লেগেছে জানাতে পারো। আমরা কিন্তু আমাদের ক্লাস এখন শেষ করব। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবা, তোমার ফ্রেন্ডদের মেনশন করে রাখবা, যেন তারাও ক্লাসটা করে উপকৃত হয়, তোমার যদি মনে হয় তুমি ক্লাসটা করে উপকৃত হয়েছো, ঠিক আছে। স্যার আমরা তো এই কোর্স কিনেছি, কোন কোর্স কিনেছো বুঝি নাই ভাই, রুটিন পাই না কেন, রুটিন তো আজকের ক্লাসের রুটিনের কথা বলতেছো, আজকের ক্লাসের রুটিন তো আজকেই দেওয়া হয়েছে, আজকের ক্লাসের রুটিন তো আজকে সকালে দেওয়া হয়েছিল, পাও নাই কেন ভাই। বিশেষ করে দিনাজপুর বোর্ডটা সলভ করেন, আচ্ছা ঠিক আছে দিনাজপুর বোর্ড সলভ করে দিব, সমস্যা নেই ভাই। অনেক ক্ষেত্রে টেবিল দেখা যায় ফাঁকা দেওয়া, তখন কিভাবে করব, তুমি টিডি রেখে দিতে পারো, বা টিডির ভিতরে তুমি এনবিএসপি লিখতে পারো, ঠিক আছে। ওই এনবিএসপি টেবিল করানোর সময় আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। পশন আক্তার, আশা করি বুঝতে পেরেছো। অ্যাডমিট হবো কেমনে, তুমি এই যে দেখো এখানে আমাদের একটা গ্রুপ আছে, এ প্লাস মেন্টরিং গ্রুপ, ওইখানে তুমি যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, বা আমাদের আইএডুকেশনের ফেসবুক পেজে মেসেজ করো, ঠিক আছে। আইএডুকেশনের ফেসবুক পেজে মেসেজ করো, অথবা কল করো আমাদের নাম্বারে 09617200500, ঠিক আছে, 200500। ওই যে পিন কমেন্টে দেওয়া আছে, দেখতে পারো, ওইখান থেকে হচ্ছে তুমি যুক্ত হয়ে যেতে পারো, বা ফেসবুক পেজে মেসেজ দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো, প্রত্যেকটা ক্লাস করবো ইনশাল্লাহ, তোমাদের ভালো কিছু হবে, ঠিক আছে। মহসিন ভাই বলছে না যে তোমাদের ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি নাকি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে এই অধ্যায়ের আরো কিছু অ্যাডভান্স টপিক নিয়ে, হয়তো পরের ক্লাসে আমি টেবিল করাবো, এবং নেস্টেড লিস্ট টেবিল থেকে প্রশ্ন 100% আসবে, ঠিক আছে। এটা তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো, দেখলে বুঝতে পারবা। তো টেবিল থেকে আমাদের প্রশ্ন আসবে, তো সবাই অবশ্যই পরের ক্লাসের জন্য যুক্ত থাকো, আর তোমার ক্লাসটা শেয়ার করে রাখবো অবশ্যই, আর তোমার যে ফ্রেন্ডরা আছে সবাইকে একটু মেনশন করে রাখবে, যেন তারাও ক্লাসে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, তারাও যেন ক্লাসে যুক্ত হয়ে যায়। পরবর্তী ক্লাসে যেন সবাইকে একসাথে দেখি, তোমাকে তোমার ফ্রেন্ডকে সবাইকে একসাথে দেখি। আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।